সবার কী অবস্থা? আজকে একটু সকাল সকাল চলে আসলাম আমাদের সবার পরিচিত এবং পছন্দের রমনা পার্কে একটু হাঁটাহাঁটি করতে। এবং আমার আরও কিছু উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে আমি ট্রাভেল ব্লগিং করবো আর কি। সো ট্রাভেল ব্লগিং করার জন্য আমার আমার অ্যাকশন ক্যামেরাটার স্ট্রেংথ কীরকম, মানে বিভিন্ন যে রেকর্ডিং মুড আছে, সে 4K 30 fps, 4K 60 fps, 2.7K, 2K, সো বিভিন্ন ডাইমেনশনে রেকর্ডিং করব আমি। রেকর্ডিং করে ওইটার এই ক্যামেরাটার যে একটা সুইট স্পট, যেই সেটিংয়ে এই ক্যামেরাটা একদম বেস্ট একটা ভিডিও কোয়ালিটি প্রডিউস করতে পারে, সেইটা সেট করা বা সেইটা খুঁজে পাওয়াই হচ্ছে মেন লক্ষ্য আর কি আজকের এই ভিডিও রেকর্ডিংয়ে। এবং চিন্তা করলাম যে যেহেতু ভিডিও রেকর্ডই করব, অডিও না, তো আপনাদের সাথে রমনা পার্ক নিয়ে একটু কথাবার্তা বলবো। তাহলে চলুন এই পার্কের কিছু ইতিহাস ছোটোখাটোভাবে আপনাদের সাথে শেয়ার করি। রমনা পার্ক কিন্তু অনেক প্রাচীন এবং এইটার গোড়াপত্তন হয় সেই 1610 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এই তখন উপমহাদেশে চলতেছিল হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের আমল। সো সেই জাহাঙ্গীরের আমলের 1610 সালে এই পার্কটা প্রতিষ্ঠিত হয় এবং তখন কিন্তু এই পার্কের নাম রমনা পার্ক ছিল না। তখন এই পার্কটার নাম ছিল বাগে বাদশাহী, যার মানে হচ্ছে বাদশার বাগান। এবং তখন এই পার্কের পরিধিও কিন্তু ছিল আরও অনেক বেশি বড়। মানে এখন হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, বর্তমানে এই পার্কটার আয়তন হচ্ছে অ্যারাউন্ড 69 একর, এবং তখন ছিল অলমোস্ট 90 একর, 89 পয়েন্ট সামথিং আর কি। সো বোঝাই যাচ্ছে যে তখন পার্কের পরিধি আরও অনেক বেশি বিস্তৃত ছিল। এবং পুরাতন হাইকোর্ট বিল্ডিং থেকে এটা শুরু ছিল, বা ওই জায়গাটাতেও বিস্তৃত ছিল। সেইখান থেকে আপনার যে সড়ক ভবন পুরাতন, ওই পর্যন্ত আর কি। আর হচ্ছে যে বর্তমানে যে সোহরাওয়ার্দী উদ্যান, এইটা তারপরে এটার সাথে অ্যাডজাসেন্ট ছিল, এবং মাঝখানে যে রাস্তাটা, ওইটা পরবর্তীতে হয়েছে আরও অনেক পরে। এবং হচ্ছে যে এবং শিশু পার্ক, এইটার মধ্যেই ছিল, এই রমনা পার্কের মধ্যেই ছিল। সো এত বড় একটা পার্ক ছিল। এটা মূলত মানে সম্রাট জাহাঙ্গীর সেই সময় আমাদের ঢাকা শহরকে আরও সুন্দর এবং নান্দনিক করার জন্য বড় বড় উদ্যান, মসজিদ, এই সমস্ত জিনিস নির্মাণ করার উদ্যোগ নেন আর কি। এবং সেটার ফলশ্রুতিতেই এই রমনা পার্ক অথবা বাগে বাদশাহী দৃশ্যপটে আসে। তারপরে কি হলো? তারপরেও বেশ কিছু ঘটনা প্রবাহ আছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। 47-এ যখন দেশভাগ হয়, তখনও তারপরেও কিন্তু রমনা পার্কটা একটা সিগনিফিকেন্ট এলাকা হিসেবেই থেকে যায় ঢাকা শহরে আর কি। আচ্ছা, এরপরে যেটা হইল যে শাহবাগের বর্তমান যেই শাহবাগ, এই শাহবাগ আসলে নবাবদের তৈরিকৃত একটা মানে বাগান ছিল, তখন একটা পার্ক আর কি। বর্তমানে যে শাহবাগ এরকম না, এটা একটা উদ্যান ছিল। ঢাকার যে নবাব ফ্যামিলি, তারা সেটা প্রতিষ্ঠা করে। পরবর্তীতে সেই পার্ক সময়ের স্রোতে বিলীন হয়ে যায় এবং বর্তমান শাহবাগ যেটা, এটা দৃশ্যপটে আসে আর কি। আর হচ্ছে যে ব্রিটিশ আমলে কিছু মানে বেশ পরিবর্তন হয়, কারণ মুঘল আমলের পরে যখন ব্রিটিশ আমল শুরু হয়, সেই ব্রিটিশ আমলে আমাদের এই রমনা পার্কটা মোটামুটি একটা
নেগলিজেন্সির একটা বিষয় ছিল, যে রক্ষণাবেক্ষণের অভাবেই মোটামুটি একটা জঙ্গলে পরিণত হয়। তো জঙ্গলে পরিণত হয়, তো এইটাকে মানে পরবর্তীতে ব্রিটিশ সরকার এইটাকে মানে অ্যাকনলেজ করে যে এই জায়গাটায়, এই পার্কটাকে তার পুরাতন যে সুন্দর দিন ছিল, যে একটা পার্ক ছিল, সেই দিনে নিয়ে যাওয়া দরকার। এবং সেই চিন্তা থেকেই 1825 সালে একজন ব্রিটিশ কালেক্টর ছিল, ওনার নাম হচ্ছে ডাউস। ওনার সময় উনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন পার্কটাকে মানে জঙ্গল থেকে পার্কে ট্রান্সফর্ম করার জন্য। এবং সেইটার করতে গিয়ে উনি রমনা পার্ককে মোটামুটি দুই অংশে বিভক্ত করেন। একটা হচ্ছে বর্তমান যেই আমাদের রমনা পার্ক, এইটা করেন। আরেকটা করেন হচ্ছে রেস কোর্স, যেটা হচ্ছে আপনার বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। তো ওইটা একসময় রেস কোর্স ছিল, ঘোড় দৌড় হইতো আর কি, ঘোড়ার রেস টেস হইতো ওখানে আর কি। তো এই কাজটা করেন, করে রমনা পার্কটাকে আবার ওটার যে প্রাক্তন সৌন্দর্য, সেই সৌন্দর্যে ফিরিয়ে নিয়ে আসেন হচ্ছে সেই ব্রিটিশ কালেক্টর ডাউস, মিস্টার ডাউস। এর পরবর্তীতে 1908 সালে লন্ডনের কিউ গার্ডেন, বা বর্তমানে যেটা মোস্টলি বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত লন্ডনে, ওইটারই ওই পার্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম হচ্ছে R.L. ট্রাউডলক, ওনার তত্ত্বাবধানে এই শহরকে মানে ঢাকা শহরকে আরও মানে মডার্ন সিটি কিভাবে করে তোলা যায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ বিভিন্ন নগর পরিকল্পনা প্রণয়ন করার জন্য এই R.L. ট্রাউডলক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। এবং উনি এই পার্কটাকে মানে এই রমনা পার্ক এবং যে রেস কোর্স, এই অত্র অঞ্চলকে আরও নান্দনিক করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেন, যেই পরিকল্পনাটা কমপ্লিট করতে সময় লাগছিল 20 বছর। সো ইন এ নাটশেল এটাই হচ্ছে আমাদের রমনা পার্কের ছোটোখাটো একটা ইতিহাস বলতে পারেন। এখন শীতের সকাল, কিছুটা ফগি, খুবই কমফোর্টেবল ওয়েদার এখন আর কি। বাট একটা জিনিস আমি আসলে খুব মিস করি ঢাকাতে, সেটা হচ্ছে যে উইন্টার আসলেই আমাদের শহরের উপরের যে আকাশ, এইটা হেইজি হয়ে যায়। মানে নীল আকাশের নিচে পলিউশনের যে একটা লেয়ার, এটা এত তীব্র হয় যে এই মানে আকাশের যে নীলাভ সৌন্দর্য, এটা দেখা থেকে, এটা উপভোগ করা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এই সমস্যা সমাধানের আসলে উপায় একটাই, সেটা হচ্ছে যে আমরা যদি কোনোভাবে আমাদের শহরের যে পলিউশন, সেটা যদি কার্টেল করতে পারি, তাহলে হয়তো একদিন নীল আকাশ আমরা উপভোগ করতে পারবো। আমি কোন নীল আকাশের কথা বলতেছি? অক্টোবর মাসের 15 তারিখ থেকে নভেম্বর মাসের 15 অথবা ম্যাক্সিমাম 20 তারিখ পর্যন্ত যে আকাশটা দেখা যায় ঢাকা শহরে, একদম ব্লু ক্রিস্প, আমি ওই আকাশের কথা বলতেছি। আপনি ওই আকাশটা আমাদের দেশে এনজয় করতে পারবেন, ডেফিনেটলি পারবেন। আপনাকে বান্দরবন যাইতে হবে। আপনি যখন তো বান্দরবন গেলে আপনি এই ধরনের ওয়েদার অথবা এই ধরনের আকাশটা উপভোগ করতে পারবেন। আমাদের দেশে আমাদের শহরে এই ওয়েদারটা, এই আকাশটা উপভোগ করা একটু কঠিনই। আর হচ্ছে যে রমনা পার্ক এখন আরও সুন্দর লাগে, কারণ হচ্ছে যে 2 বছর আগে কিছু একটা মানে কনস্ট্রাকশন হয়েছে আর কি, এটাকে ওভারহাউল করছে পার্কটাকে, যে ইয়ে করছে, আপনার বোর্ড ওয়ার্ক করছে, যে লেকের 2 ধারে বোর্ড ওয়ার্ক করছে, ওইটা ওখানে হাঁটা যায়, এটা বেশ ভালো লাগে। আর এই যে এগুলো রিকনস্ট্রাক্ট করছে, এখন ভালো লাগে আর কি।
ঢাকা শহরে আসলে তেমন কোথাও যাওয়ার নাই, এই একটাই জায়গা যেখানে গিয়ে একটু হয়তো নিঃশ্বাস নেওয়া যায়, একটু ঘোরাঘুরি করা যায়। এবং হ্যাঁ, এবং পরিবেশের কথা যদি বলি, পরিবেশ একেবারেই ভালো, কোনো রকম ঝামেলা নাই। প্রতিটা এন্ট্রি এক্সিট গেটে আপনার আনসার থাকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা থাকে, পুলিশও আছে। তো আপনি যে কোনো সময় মানে পার্ক অপারেশন আওয়ার যেটা, সেই সময় যদি আসেন কোনো সমস্যা নেই, খুব সিকিউর আর কি। এই যে এই এই জিনিসটার কথাই বলতেছিলাম, এই বাম দিকে যেটা দেখতেছেন, হ্যাঁ, একটা বোর্ড ওয়াক করছে আর কি, সুন্দর লাগে। এবং এটার যে ফ্লোরটা, এটা কাঠের আর কি, দারুণ লাগে। সো এখন কথা বলি হচ্ছে যে আমার অ্যাকশন ক্যামেরা নিয়ে। অ্যাকশন ক্যামেরা এটা কিনছি আমি, এখন রেকর্ড করতেছি। এটা কিন্তু কোনো একটা সিঙ্গেল রেজলিউশনে যে করতেছি আমি ভিডিও তা না, এটা কিন্তু বিভিন্ন রেজলিউশন আছে। ফর এক্সাম্পল আমি 4K 30 FPS দিয়ে শুরু করছি, তারপরে 2.7K 60 FPS রেকর্ড করছি, 2.7K 30 FPS রেকর্ড করছি, 1080p 30 এবং 60 FPS রেকর্ড করছি। কখনো শার্পনেস সফট দিছি, কখনো শার্পনেস এভারেজ দিছি। সো বিভিন্ন ডাইমেনশানে, বিভিন্ন সেটিংসে, বিভিন্ন প্যারামিটারে ভিডিওগুলো রেকর্ড করা হয়েছে, যাতে করে আমি বুঝতে পারি যে কোন সেটিংসটা ভালো আর কি। আর একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা দিয়ে যারা আপনারা ভিডিও রেকর্ড করতে চান, তারা অবশ্যই ওয়েদারের উপরে খেয়াল রাখবেন। এবং ওয়েদার মানে ওভারকাস্ট অথবা মেঘলাও যদি হয় কোনো সমস্যা নাই, দিনের বেলাতে একদম সুন্দর ভিডিও রেকর্ড হবে। কিন্তু রাতের বেলায় অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করা থেকে আমার মনে হয় বিরত থাকলেই ভালো হবে, কারণ অ্যাকশন ক্যামেরার যেই সেন্সর সেটা খুব ছোট আর কি, যার কারণে পর্যাপ্ত ডেলাইট না হলে ও তেমন ভালো ভিডিও রেকর্ড করতে কিন্তু পারবে না। সো রাতের বেলায় যদি আপনি ভিডিও রেকর্ড করতে চান, তাহলে অল্টারনেটিভ কোনো ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারেন। এখন তো মানে মোবাইল ফোনের আপডেটেড যে সমস্ত মোবাইল ফোনগুলো আছে, সেগুলোর ক্যামেরাও কিন্তু দুর্দান্ত। সো মোবাইল দিয়ে হয়তো আপনি নাইট সিনগুলো নিলেন, আর অ্যাকশন ক্যামেরা দিয়ে আপনি দিনের বেলার যেই কাজ সেটা করলেন, তাহলে ভালো একটা কম্বিনেশন করতে পারবেন। পরবর্তীকালে পোস্ট প্রোডাকশানে গিয়ে দুইটা মার্চ করে দিতে পারবেন, যদি এটা আপনি ডে নাইট মিলায় আর কি করতে চান। আমি যদি পার্সোনালি বলি, তাহলে আমি বিরত থাকবো আর কি, যে আমি রাতের বেলায় অ্যাকশন ক্যামেরা দিয়ে করব না। দিনের বেলায় ফ্যান্টাস্টিক ভিডিও কোয়ালিটি আমার কাছে মনে হয় দারুণ। এবং আমার এই আজকের ভিডিও এক্সপেরিমেন্টে আমি যেটা বুঝলাম, সেটা হচ্ছে শার্পনেসটা আমার এই পার্টিকুলার ক্যামেরার জন্য আমি যদি সফটে দিয়ে রাখি, তাহলেই সব থেকে বেস্ট আসে। কারণ মানে এটার ভিডিও এমনি প্রিটি শার্প, অ্যাডিশনাল শার্পনেস দেওয়ার কোনো দরকার নেই, তাহলে ওভার শার্প হয়ে যায়। এবং আমি ওভার শার্প আসলে ভালো লাগে না দেখতে, এক সফটনেসটা হারায় যায়। সো এইটা ভালো লাগে না। তো সফটনেসটা থাকলে তখন গিয়ে একটু প্রিমিয়াম ফিল হয়। আর এখন আমি এটাতে কালার গ্রেড করবো কি না এই ভিডিওটাতে আমি ঠিক না, কালার গ্রেড করতে পারি নাও পারি, বাট আমার কাছে মনে হয় যে কালার মানে উইদাউট টাচিং দ্য কালার, নর্মাল যেই কালারটা এই ক্যামেরা ক্যাপচার করছে, এটা যথেষ্টই ভালো। কালার গ্রেড না করলেও এটা বেশ ভালোই চলবে। আর হচ্ছে যে 60 FPS রেকর্ড করলে ভিডিওটা আর একটু ফ্লুইড আসে আর কি, মানে মুভমেন্টগুলো আপনি বুঝতেই পারতেছেন যে 1 সেকেন্ডে 30টা ইমেজ সে তুলবে, কম্পেয়ার টু 1 সেকেন্ডে 60টা ইমেজ সে তুলবে। সো অবশ্যই 1 সেকেন্ডে 60টা ইমেজ তুললে তখন ভিডিওর যে স্মুথনেস সেটা অনেকটাই বেশি হয়। এবং আমার অ্যাকশন ক্যামেরা এটা হচ্ছে অবশ্যই গোপ্রো না, এটা আমি রেকর্ড করছি হচ্ছে V50X দিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় গোপ্রো না হইলেও এইটার যে ভিডিও কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে আউটস্ট্যান্ডিং। এবং
আমি কিন্তু ক্যামেরাটা নিয়ে হাঁটছি, আপনারা কিন্তু ভিডিও যে স্টেবিলাইজেশন এইটাও দেখতেছেন। সব কিছুই আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ প্রিটি গুড। এবং অবভিয়াসলি এটা এই যে V50X 2023 ভার্সন, এটা কিন্তু আমার কাছে মনে হলো যে ব্রেভ 7-এর থেকেও ভালো। ব্রেভ 7 যদি আমি ইউজ করি নাই, বাট অবভিয়াসলি অনেক রিভিউ দেখছি আমি। ব্রেভ 7 বলেন, ব্রেভ 4 বলেন, ব্রেভ 7 LE বলেন, এই সবগুলোর থেকে V50X এইটার রেজলিউশন, ভিডিও কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বাট দ্যাটস জাস্ট মি, ইউ মাইট হ্যাভ এ ডিফারেন্ট ওপিনিয়ন অ্যান্ড আই রেসপেক্ট ইট। এই তো, সো মেইন কথা হচ্ছে যে আমি ট্রাভেল ব্লগ করব। ট্রাভেল ব্লগ করার জন্য আজকের এই হাঁটাহাঁটির উদ্যোগ, এবং আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। এবং আপনারা যদি কিছু জানতে চান এই ভিডিও সম্পর্কে বা আমাদের সবার প্রাণের প্রিয় রমনা পার্ক সম্পর্কে, তাহলে আমাকে কমেন্টে জানান। আমি আপনাদের সাথে কমেন্টে কথা বলবো এবং চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবার। ইনশাআল্লাহ দেখা হবে আর একদিন অন্য কোনো জায়গায়, অথবা এখানেই।